ডাক্তার শফিকুর রহমান স্যার আমার মনে হয় ৭১ নিয়েও এতটা বিব্রত হয় নাই যতটা বিব্রত হয়েছে গাজী নজরুল ইসলামের কাণ্ডতে। এই ঘটনায় উনি এমন লজ্জিত হয়েছে, আমার মনে হয় জন্মের পর থেকে এই পর্যন্ত এতটা লজ্জায় উনি পড়ে নাই। ভাই ব্রাদার, একটা জিনিস খেয়াল করবেন, যে ধরেন আমি একটা কালো শার্ট পরে আছি, আমি এটা নিয়ে যদি সকালে বের হয়ে যাই আর রাত্রে ফিরি, এতে যদি দাগ টাগ লাগে, ময়লা টয়লা হয়, বোঝা যাবে না। কিন্তু কিন্তু এই শার্টটা যদি একদম ধপধপে সাদা শার্ট হইতো, আর আমি যদি ওইভাবে সকালে বের হয়ে রাত্রে ফিরে আসতাম, এর মধ্যে কোথাও না কোথাও একটু দাগ দেখা যাইত, ধুলাবালি পড়লো এটা ফুইটা উঠতো, কারণ সাদার উপরে দাগ লাগলে ওইটা দূর থেকেই চোখে পড়ে। আর জামাতে ইসলামের ইমেজটা এরকম একটা সাদা ইমেজ ছিল, চরিত্রবান, আমরা এরকমই ভাবতাম, তাই না? এখনো ভাবি। কিন্তু এই যে গাজী সাহেবের জন্য, গাজী সাহেব যে পাজিগিরিটা করলো, এই কাণ্ডতে ভাই ইজ্জতটা ডুবে গেছে। ইজ্জতটা ডুবে গেছে। জুলাই চলতেছে, যে জুলাই চলে গেছে দিল্লির আকাশে, ওইখানেও জুলাই চলতেছে। আমাদের এখানে জুলাই চলার কথা তো এখন, কিন্তু আলোচনা চলে আসছে অন্যটা। এমন আলোচনা ভাই তুঙ্গে, আমাদের যে জাতীয় টেলিভিশনগুলো আছে, ন্যাশনাল টিভিগুলো আছে, এর মধ্যে হেডলাইন চলতেছে, তো যত টক শো চলতেছে ওই একই আলাপ এই ভদ্রলোককে নিয়ে। ভদ্রলোক মানে গাজী সাহেব পাজিগিরি কইরা ফেলাইছে ভাই, বড্ড বেশি পাজিগিরি কইরা ফেলছে। কারণ কি জানেন, ওনার পুরনো ভিডিওগুলো দেখে না আমার কি মনে হয়েছে জানেন, এটা নিয়ে কেউ না কেউ নাটক বানাবে, কনফার্ম থাকেন। সেই ভিডিওগুলো কেমন জানেন, সামনে বিরাট পর্দা দেওয়া, ওই পাশে মহিলারা বসা, এই পাশে উনি, কোন সময় নির্বাচনের আগে, ওই পাশে মা বোনরা বসা, এই পাশে উনি ধর্মের কথা বলতেছে, কিভাবে মা বোনরা চলবে, কতটুক হেজাব করবে, কতটুক ওই যে হাতের মধ্যে মোজা লাগাবে, এইসব বাণী দিয়ে যাচ্ছিল। এখন এই চরিত্রটা যদি সিনেমায় আসে বা নাটকে আসে, কে করবে এই চরিত্রটা বলেন তো? একজনই আছে বাংলাদেশে, মোশাররফ করিম। এই মোশাররফ করিম এই গাজী নজরুল ইসলামের চরিত্রটা পর্দার মধ্যে আগুন লাগাই দিবে তো ভাই। মোশাররফ করিম পর্দায় আগুন লাগাই দিবে, এই চরিত্রটা এমন ভাবে ফুটায় তুলবে, মনেই হবে যে গাজী নজরুল ইসলাম, জীবন্ত গাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম সাহেব, আপনি যা করলেন, এখন কথা হয়েছে কি জানেন, উনি একটা মিথ্যাকে ঢাকতে যায় অনেকগুলা মিথ্যা বইলা ফালাইছে। এটা বিচারও হয়ে গেছে, অলরেডি আপনারা শুনছেন যে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কার ব্যাপারটা না শুনতো আমার কাছে ভালো লাগে না কেন জানি। বহিষ্কার, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, সংস্কার, পিআর, শুনতে শুনতে ভাই কান ঝালাপালা হয়ে গেছে। কত বহিষ্কার করছে, বহিষ্কার কোনো বিচার না ভাই, এটা কোনো বিচার হইতে পারে না। আমি বহিষ্কার করে দিলাম, কাকে করলেন? ওই লোকটাকে। ওই লোকটা কিন্তু ধনী লোকটাকে আপনি বহিষ্কার করে দিলেন, কি যায় আসে? নিশ্চয়ই সংবিধানে এমন কিছু থাকবে না যে এরকম একটা মানুষ যে অন্যের জীবন নষ্ট করে দেয়, এরকম একটা মানুষ এই সংসদে যায় আইন পাশ করবে। এটা অ্যালাউ করবে না, এটা আমার ব্যক্তিগত মতামত। যার জন্য বললাম, উনি যদি নিজেই পদত্যাগ করতো, ইজ্জত নিয়ে যাইতে পারতো, কিন্তু ইজ্জত নিয়ে কোথায় যাবে? যাইতে পারবে না। একটা সত্যকে গোপন করতে যায় উনি কতগুলা মিথ্যা কথা বলছে, চিন্তা করা যায়। ওনার অবস্থা হয়ে গেছে ওই যে আমাদের অনন্ত জলিল সাহেবের মতো। অনন্ত জলিল সাহেব ওই একটা সত্যকে ঢাকতে গিয়া মিথ্যা সত্য, একটা না 100টা। একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক, একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক, একটা মিথ্যা কথা বললে ওইটা অনেকগুলো আরো মিথ্যা কথা ঢাকার চেষ্টা করলো, ওইটা মিথ্যাই থেকে যাবে। এই ঠিক একই অবস্থা হয়ে গেছে। জলিল সাহেব যেভাবে তোতলাইতেছিল, আউলে গেছিল, এই ভদ্রলোক মানে এই যে গাজী নজরুল ইসলাম, উনিও কিন্তু আউলে গেছে।
প্রকৃতির একটা বিচার আছে ভাই, এই প্রকৃতি কিন্তু বিচার করতে জানে। প্রকৃতি মানে ধরেন যাহা মানুষের তৈরি না, যাহা আল্লাহর তৈরি, সেটাই প্রকৃতি। এই বাতাস, গাছ, এই নদী নালা, মাছ, আমি, পশু পাখি, কীট পতঙ্গ, যা কিছু আছে এই পৃথিবীতে, এটাই প্রকৃতি। এই প্রকৃতি কিন্তু নিজে একটা বিচার করতে জানে। আপনি কোনো পাহাড়ে যায় কোবায় দেখেন, পাহাড় কাইটা দেখেন, একদিন আপনার উপরেই পইরা ওই প্রতিশোধ নিয়ে নিবে। ঠিক তেমনি প্রতিশোধ নিছে কিন্তু এই গাজীর উপরে। হ্যাঁ, এই গাজীর উপরে কিন্তু ঠিক তেমনি প্রতিশোধ নিছে। ভাই ব্রাদার, একটা জিনিস চিন্তা করেন, একজন এমপি, হ্যাঁ একজন এমপি, ওনার তো হাইট আরেকটু উপরে উঠা উচিত। ধরে নেন উনি ওই টাকলা মুরাদের মতো লুচ্চা, ধরে নেন, তাহলে তো ওনার সোনার গায়ে যাওয়া উচিত, যেখানে পোলাপান যায় হানা দিতে পারবে না মোবাইল নিয়ে। উনি কোথায় গেছে? মগবাজার। ওইটা হোটেল না, ওইটা কারো বাসা। এই ঢাকা শহরে এরকম অনেক বাসা ভাড়া দেওয়া হয়। আপনি 4 ঘন্টা থাকবেন, 5 ঘন্টা থাকবেন, 3000 5000 টাকা দিয়া চলে আসবেন। হ্যাঁ ভাই, এরকম বাসা ভাড়া দেওয়া হয়, মানে রুম ভাড়া দেওয়া হয়। ওরকম একটা বাসায় গেছে, আসবাবপত্র দেখে যেটুক বুঝলাম ভাই, বুঝেনি তো আপনি? হ্যাঁ, ওনার রুচির ব্যাপারে আমার একটু প্রশ্ন আছে। আবার দেখেন উনি যে পেশাদার, হ্যাঁ পেশাদার বাস, কিন্তু পেশাদার বাস। দেখেন উনি সাথে টাওয়াল নিয়ে গেছে, লুঙ্গি নিয়ে গেছে, আবার ওই মেয়েটার জন্য একটা লাল কাপড় নিয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট আছে, এবং সাবান, শ্যাম্পু, তারপরে ট্যাবলেটের বোতলও দেখছি ভাই এরকম 2টা, যেটা উনি গোপন করার চেষ্টা করতেছিল বারবার। বুঝছেন তো, বয়স তো অনেক, তারপরেও কিন্তু নেশা যায় না, ওনার নেশা চাইপা গেছে। যৌন নেশা তো মারাত্মক নেশা ভাই, হ্যাঁ মারাত্মক নেশা। আর এই নেশাটা কাদের থাকে জানেন? গরিবের থাকে না, ধনীদের থাকে। আর তারা কি করে জানেন? খুঁজা খুঁজা বেড়ায়, গরিবের মেয়ে খুঁজা বেড়ায়। হ্যাঁ, গরিবের মেয়ে খুঁজা বেড়াবে, কারণ ওইখানেই থাবাটা মারতে হবে। একটা গরিবের বাড়িতে যদি যান, কি বলে, একটা ধনী লোক গেলে হাতির পাড়া পড়ছে, হ্যাঁ আমার বাড়িতে হাতির পাড়া পড়ছে। আর আপনি যদি সঙ্গে কইরা ভাই সবার জন্য শাড়ি, গয়না গাটি, কেক, ফল, হাবি জাবি নিয়ে যান ভাই 5000 টাকার, এটা তো ভাই তার মাথার মধ্যে ঘুরতেই থাকবে। এই ধনীরাই ভাই শকুনের দৃষ্টি নিয়ে না খুঁজা বেড়ায়, হ্যাঁ গরিবের সন্তান খুঁজা বেড়ায়। এই মেয়েটার বয়স কত? 17 18, এসএসসি পাস করছে। তার মানে কি সাধারণ একটা চাকরি, কোথাও হয়তো ওই যে টেলিফোন রিসিভ করবে, অথবা পিওনের চাকরি। উনি ওনার বউ দাবি করতেছে একজন এমপির বউ পিওনের চাকরি করবে। দেখেন কিভাবে মিথ্যা ধরা পড়ে। উনি আবার একজন ওই যে কি জানি বলে কাজী, একদম কাজীর সাথে কথা বলছে। আমি ওই কাজীর অডিও কল শুনছি। ওই কাজী বলতেছে আমি তো আবার বিপদে পড়ুম না। তার মানে কি জানেন? ব্যাক ডেটে বিয়ে করছে উনি, ব্যাক ডেটে গত মাসের 17 তারিখে বিয়ে করছে। মানে সবই মিথ্যা আর মিথ্যা। কারণ উনি এটাকে জায়েজ করতে চাইছে, উনি বুঝাইতে চাইছে আমি কোনো পাপ করি নাই। ভাই ব্রাদার, ওনার কপাল ভালো। এই যে বলে না শরিয়া আইন, এখানে যদি এখন সৌদি আইন চালু থাকতো, ওনার কি হইতো? এই বিয়া তো উনি প্রমাণ করতে পারতো না। তার মানে দেখছেন, বাইচা গেছে, উনি তো বাইচা গেছে, কিন্তু শেষ করে দিছে কি জানেন? আমাদের জামাতে ইসলামের আমির সাহেবকে। হ্যাঁ ভাই, ডাক্তার শফিকুর রহমান স্যারের চেহারার দিকে তাকানো যায় না। আমার তো মনে হয় 71 নিয়ে উনি এতটা বিব্রত হয় না। যদি 71 নিয়ে 100টা প্রশ্ন করা হয়, এতটা বিব্রত হবে না। এই ঘটনায় উনি এতটা বিব্রত হয়েছে, উনাকে বহিষ্কার করছে। হয়তো ওনার এমপি পদও থাকবে না, হয়তো বলতেছে কেন থাকা উচিত না। উনি তো ওনার নিজের জীবনটা ধ্বংস করছে, জীবনের আসিয়ার অল্প একটু বাকি। কিন্তু যার জীবন বাকি রয়ে গেছে, সারা দুনিয়াটা সামনে রয়ে গেছে, তো ভাই এই মেয়েটির কি হবে? এই মেয়েটি কিভাবে ওনার কাছে পৌঁছাইলো? এখন তো শোনা যাইতেছে ওই মেয়েটির বাসায় যাওয়া আসা করতো। হ্যাঁ ভাই, ওই ফল ফ্রুট, পুরস্কার নিয়ে, শাড়ি কাপড় নিয়ে মাঝে মাঝে উনি ওই বাসায় যাওয়া আসা করতো। কারণ মেয়েটির মামাই হচ্ছে, আপন মামা হচ্ছে ড্রাইভার ওনার। আর ওই যে ওনার বাপেরও কিন্তু উনি ওই জামাতের মধ্যে ভিড়াইছে। হ্যাঁ, জামাতের মধ্যে ভিড়াইছে। উনি যেখানে বক্তব্য রাখতো, ওনার বাপ ওইখানে সামনে বৈশা রাখতো। তার মানে আশেপাশে রাখতো, টাকা দিয়া না, ওদের মন কিনা ফালাইছে। দেখেন ভাই, এই মেয়েটার মাত্র বয়স 17 হইতে পারে। এই মেয়েটা নিজের ইচ্ছায় এই বুড়া লোকটার কাছে যাবে, এটা কি আপনি বিশ্বাস করেন? নিশ্চয়ই না।
একে না স্লোলি ধীরে ধীরে ওই যে বনিয়ামিনের ঘটনা তো জানেন, যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা হবে। ওই ধীরে ধীরে পটাইছে এই মেয়েটাকে, ওর মামা পটাইছে, লোভ দেখাইছে, মোবাইল দিছে, ওর বাপ পটাইছে, কারণ বাপ পাইতেছিল তো, ওর মা পটাইছে ভাই। হ্যাঁ হ্যাঁ, মার কথার সাথে একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ঘটনার সাথে জড়িত একটা ছবি হয়েছিল এই দেশে, খোদার পরে মা। হ্যাঁ, আমি ছিলাম ডাইরেক্টর, আমি কিন্তু গল্প টল্প লেখছি আমার রাইটারকে নিয়ে, শাকিব খানকে কাস্ট করলাম, আরো আর্টিস্ট কাস্ট করলাম, ছবিতে 20-22 লাখ টাকা খরচ হয়ে গেল, কিন্তু ছবির নাম টাইটেল নিয়ে একটা ভেজাল লাগলো। আমার প্রডিউসার চাচ্ছে, বহুত বড় প্রডিউসার বাংলাদেশের, সে চাচ্ছে ছবির নাম রাখবে খোদার পরে মা। আমি বললাম এই নামে আমি ছবি করব না। উনি জিজ্ঞাসা করলো কেন? আমি বললাম যে এই কারণগুলো ওনাকে বললাম, কিন্তু উনি বুঝতে চাচ্ছে না। উনি আমাকে বারবার বুঝাচ্ছে যে আমাদের নবীজি বলছে আল্লাহর পরে যদি কাউকে সম্মান করতে হয় সে হলো মা। 3 বার বলছে আমাদের নবীজি, তারপরে 4 বারের সময় বাবার নাম বলছে। আমি বললাম আপনার যুক্তি মাইনা নিছি, কিন্তু আমি আপনাকে যেটা বলছি সেটাই ফাইনাল বইলা আমি ওইটা চইলা গেলাম। এখন কথা হচ্ছে আমি কি বলছি ওনাকে, ওনার অফিসের মধ্যে ওনার প্রোডাকশন ম্যানেজার, ওনার ডিস্ট্রিবিউশন ম্যানেজার, আরো 6-7 জন ছিল, রাইটার ছিল, সবাই সামনে আমি বলছি দেখেন আপনি যে মাকে চিনেন আমি কিন্তু সেই মাকে চিনি, কিন্তু আমি আবার যে মাকে দেখছি আপনি সে মাকে দেখেন নাই। উনি বলল মানে, উনি কিন্তু একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। বললো মানি কি? আমি বললাম মানি হলো এইটা, আমি অনেক মাকে দেখছি তার নিজের মেয়েকে আমার পাশে বসায় রেখা বলতেছে যে আপনার হাতে তুইলা দিলাম, আমি একটু যাইতেছি কাজে, বিকেল আইসা নিয়ে যাবো। আমি বললাম দাঁড়াও, তুমি তাকে নিয়ে যাও, পরে কথা বলি, কারণ আমি নতুন আর্টিস্ট নিয়ে কাজ করব না। আমি এরকম মাও তো দেখছি, আমার চোখে আমি এরকম মাও দেখছি যে তার নিজের মেয়ে সংসার ভাঙ্গা দিছে ভাই। হ্যাঁ, নিজের মেয়ে সংসার ভাঙ্গা দিছে কেন? ওই জামাই নাকি কোনো একদিন তার সাথে বেয়াদবি করছে, হয়তো বেয়াদবি করতেই পারে, ওই বেয়াদবির কারণে নিজের মেয়ের সংসার ভাঙ্গা দিয়া আরেক জায়গায় নিয়ে বিয়া দিছে, সে বিয়া টিকে নেয়, আবার বিয়া দিছে মা হইয়া। আমি এমন মাও দেখছি। অনেকগুলা মায়ের বর্ণনা দিলাম, অনেকগুলা মায়ের চরিত্র তুইলা ধরলাম। আমি বললাম এখন আপনিই বলেন খোদার পরের স্থানটা কি আমি মাকে দিতে পারি যে মাকে আমি দেখছি? উনি তখন চুপ হয়ে গেল, কিন্তু উনি বারবার আমাকে বুঝাইতে লাগলো এটা একটা ব্যবসায়িক নাম, এই নামে ছবিটা করলে ছবিটা সুপার হিট হবে। তখন আমি হঠাৎ করে দাঁড়ায় গেলাম, কারণ কি আমার হঠাৎ রাগ উঠা যায়। আমি হঠাৎ করে দাঁড়ায় যাই, বললাম আপনি অন্য কোনো ডাইরেক্টর নিয়ে ছবিটা বানান, আমি লিখিত দিয়ে দিচ্ছি। বইলা লিখিত দিয়া সিঁড়ি দিয়া নাইমা চলে গেলাম। পরে শাহিন সুমন ওই ছবিটা করছিল খোদার পরে মা। সবকিছু আমি অ্যারেঞ্জমেন্ট করে দিছিলাম, কিন্তু ওই নামের কারণে করতে পারেনি, কারণ আমি তো অন্য মা দেখা ফেলাইছি। ঠিক এই মেয়েটির মাও কিন্তু এরকম, এর বাবাও এরকম, এর মামাও এরকম। এরা সবাই টাকার লোভে এই বাচ্চা মেয়েটাকে এদিকে ঠেলাই দিছে। দেখেন যখন এই গাজী তাকে চুমাচাটি দিচ্ছিল, মেয়েটা কিন্তু শক্ত হয়ে ছিল। এগুলো দেখতে হবে, বুঝতে হবে ভাই। এআই বইলা সবাই চিল্লাইতেছিল, আরে এআইও তো লজ্জা পাইতেছিল। হ্যাঁ, এআই নিজেই লজ্জা পাইতেছিল এই ঘটনা দেখা। এআই ভাবতেছিল যে ভাই আমি তো এটার সাথে জড়িত না, আমার কেন জড়াইতেছ, আমি তো এত নিচে নামতে পারি না, আমি এত নিচে নামি না। হ্যাঁ, এত নিচে নামি না, এআই নিজেই মনে মনে বলতেছে, কিন্তু আমরা বলতেছিলাম এআই। কারণ কি জানেন? নিজের লোক বাঁচাইতে হবে। হ্যাঁ ভাই, নিজের ফ্যামিলির লোক বাঁচাইতে হবে না, কিন্তু বাঁচাইতে পারছেন, শেষ পর্যন্ত বাঁচাইতে পারবেন না। সত্যকে কখনো ঢাকা যায় না তো ভাই, সত্য নিজে থেকেই বাইর হয়ে যায়। এখন আসি আসল কথায় ভাই। হ্যাঁ, অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না। অনেকেই বলবেন ওই মেয়েটা আইলো কেন? হ্যাঁ, ওই মেয়েটা আইলো কেন? ওই মেয়ে কি জানে না? ভাই জানে, কিন্তু কি করবেন? ফ্যামিলি যদি খারাপ হয় আপনি কি করবেন? এই সমাজের সবাই তো এক না ভাই, এই সমাজের অনেক গোপন কথা আছে, যা যদি সামনে নিয়ে আসেন, এই সত্যগুলো যদি প্রকাশ পায়, এই সমাজ টিকবে না, এই সমাজ ভাঙ্গা চিরা চুরমার হয়ে যাবে। কারণ সমাজের না কচু। এখন দেখেন এই না কচু সমাজ এই মেয়েটাকে কি চোখে দেখবে, কি চোখে দেখতেছে। উনি কিন্তু বিয়ে করে ফেলাইছে 3 লাখ টাকায় কাবিন নামা, যেটুক শুনছি 3 লাখ টাকা। আরে ভাই গাজী সাহেব, 3 লাখ টাকা কাবিন নামা, 3 লাখ টাকা তার জীবনের দাম। বাচ্চা মেয়ে, তার জীবনটা আপনি শেষ করে দিলেন। যে কোনো সময় আপনি তালাক দিয়ে দিলে 3 লাখ টাকা তা বিদায় করে দিতে পারবেন। আর এই 3 লাখ টাকা তো আপনার হাতের ময়লা। হ্যাঁ, আপনার হাতের ময়লা। হায়াত মৌত আল্লাহর হাতে, কে কখন মরবে, কোথায় মরবে আমরা তো জানি না, কিন্তু স্বাভাবিক জ্ঞানে যেটুক বুঝি এই ভদ্রলোক বেশি দিন তো আর পৃথিবীতে নাই, মানে এই গাজী সাহেব। কিন্তু এই মেয়েটার তো ভবিষ্যৎ আছে। মেয়েটার ভবিষ্যৎ কি? ওই না কুচু সমাজ এই মেয়েটাকে কোন দৃষ্টিতে দেখবে? যদি মেয়েটার কাছে অর্থ সম্পদ থাকে তাহলে এই সমাজের সাথে সে লড়াই করতে পারবে। আর যদি মেয়েটা ওই 3 লাখ টাকার মালিক হইয়া থাকে
তাহলে এই সমাজের সাথে লড়াই করতে পারবে না। একটা টাইমে এই সমাজ এই মেয়েটিকে ভাই ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে, এই মেয়েটা খারাপ পথে চলে যেতে বাধ্য হবে। কোনো উপায় তো নাই, যার জন্য বিচার একটাই, ওনার সম্পত্তির অর্ধেক এই মেয়েটার নামে লেখা দিতে হবে। এটা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে কথা বলতে হবে। এই মেয়েটাকে এভাবে ঠকাইতে পারে না। যারা আপনারা বলবেন গেল কেন, আমি আগেই বলছি ভাই, যাইতে বাধ্য করা হয়, টাকা দিয়া বাধ্য করা হয়। সব পরিবার এক না তো ভাই, বিভিন্ন রকম পরিবার থাকে। যার জন্য যে খোদার পরে মা ছবিটা করি নাই কেন, আমি অনেক মা দেখছি ভাই, ওই মারাই ভাই নিজের সন্তানকে খারাপ পথে ঠেলা দেয়, কিন্তু ওই সন্তানটা তো নিষ্পাপ। ওর ভবিষ্যৎ কি? ও তো লেখাপড়া করতে চায়, এসএসসি পাস করছে, ও তো আরো লেখাপড়া করতে পারতো, কিন্তু ভাগ্য খারাপ, এই চক্করে পইরা গেছে, এই রাধা চক্করে পইরা আজকে তার ইজ্জতটা চলে গেল। উনি বাঁচতে পারবে না, এই সমাজ থেকে বাঁচতে পারবে না। উনার বউ হিসাবে এই যে পরিবারে যাবে না, ওইখানে অনেক কেলেঙ্কারি হবে, এটা মাথায় রাখেন। আমাদের দেশে ভাই এরকম অনেক গরিবের ঘরের সন্তান বিদেশে চলে যাইতেছে, পাচার হয়ে যাইতেছে, কেউ বিয়ার নাম কইরা নিয়ে বিদেশে বিক্রি কইরা ফেলাইতেছে, শুধু পেটের জ্বালায় এই কাজগুলা হইতেছে। এই পাপি পেটের জন্য মানুষ অনেক কিছু কইরা ফেলায়, যা আমরা চিন্তা ভাবনাও করতে পারি না, আমরা কল্পনাও করতে পারি না। মানুষ এমন কাজও কইরা ফেলে এই পাপি পেটের জন্য। এভাবেই ভাই ধনীরা গরিবের মেয়ের জীবন নষ্ট কইরা দেয়। এটা আর হইতে দেওয়া যাবে না। এটা যদি কঠিনভাবে বিচার করা হয় আর ওনার সম্পত্তির অর্ধেক যদি আদায় করে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতের ধনীরা, তাহলে ভবিষ্যতের ওনার যারা অনুসারী, তারা সাবধান হয়ে যাবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।